আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার একটা মারাত্মক অবনতি হয়েছে। এই শুধু গত কয়েক মাসে নয়, কয়েক বছর ধরেই ক্রমাগত আইন শৃঙ্খলার অবনতি এবং সেই কারণেই এই রিসেন্টলি আমরা ঘটনা দেখেছি কোথাও সংখ্যালঘু মহিলাকে ন্যাকেড প্যারেড করানো হচ্ছে, কোথাও আবার চুরি সন্দেহে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হচ্ছে। অর্থাৎ মানুষ আইন হাতে তুলে নিচ্ছে। একেবারেই কার্যত যেন একটা এমার্জেন্সি, অলিখিত এমার্জেন্সি সিচুয়েশন পশ্চিমবঙ্গে দেখা দিয়েছে। এবং এই যে এমার্জেন্সি সিচুয়েশন শুধুই যে আইন শৃঙ্খলার দিক দিয়ে এসেছে এমনটা নয়, আমরা বারবার বলে এসেছি যে অর্থনীতির দিক দিয়েও পশ্চিমবঙ্গে একটা এমার্জেন্সি কার্যত চলছে, সেটা রাজ্য সরকার স্বীকার করুক বা নাই করুক। উদাহরণ হিসাবে আপনাদের বলতে পারি, আপনারা খেয়ালও করতে পারবেন যে ইলেকট্রিসিটি বিলের ট্যারিফ, সেই ট্যারিফ কিন্তু হঠাৎ করে অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। এইভাবেই জানি না রাজ্য সরকারের কোষাগার অন্য উপায়ে পূর্ণ করার একটা প্রয়াস চালানো হচ্ছে কিনা। দ্বিতীয়, যদি আপনারা খেয়াল করেন, শোনা যাচ্ছে এতদিন পর্যন্ত জমি কেনাবেচার ওপরে যে স্ট্যাম্প ডিউটির ওপর ছাড় দেওয়া হতো, সেই ছাড়টাকেও এবার তুলে নিয়েছে রাজ্য সরকার। এবং তৃতীয়ত, আপনারা জানেন, ইতিমধ্যে হয়তো খবর পেয়ে গিয়েছেন, 1 টাকা করে দাম বৃদ্ধি করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের পেট্রোল এবং ডিজেলের। এবং আপনারা জানেন পেট্রোলের দাম বৃদ্ধি হয় যদি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি যদি হয়, তাহলে সেন্ট্রালে সেই তেলের দাম বৃদ্ধি হয় এবং খুব স্বাভাবিকভাবেই প্রত্যেকটি রাজ্যে সেই দাম বৃদ্ধির খবর আসে। কিন্তু না আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি হয়েছে, না কেন্দ্রের তরফ থেকে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে, কিন্তু রাজ্য সরকার পেট্রোল এবং ডিজেলের দাম 1 টাকা করে বাড়িয়ে দিয়েছেন। অর্থাৎ আপনারা যদি খেয়াল করে দেখেন যে শুধুমাত্র যে আইন শৃঙ্খলার একটা অবনতি ঘটেছে এমনটা নয়, পশ্চিমবঙ্গে একটা অর্থনৈতিক বিপর্যয়ও নেমে এসেছে। রাজ্যের প্রশাসনের তরফ থেকে, রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে এটা আপ্রাণ চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আসলে দেখুন, আপনারা যারা সকলেই সংসার চালান, আপনারাও বুঝতে পারবেন যে খুব স্বাভাবিকভাবেই যে এরকম পরিণতি অনিবার্য। কেন? ধরুন আপনারা সকলেই গার্জেন, যারা সংসার চালান, যারা ইনকাম করেন এবং ইনকামের সঙ্গে এক্সপেন্ডিচারের যদি একটা সাধুর্য না থাকে, ধরুন এই যে লক্ষ্মীর ভান্ডার, সবুজ সাথী, কৃষক বন্ধু, এই বিভিন্ন প্রকল্পে শুধুমাত্রই টাকা দিয়ে দেওয়া হচ্ছে মানুষকে খুশি করতে। দেখুন, আমরা বলেছিলাম যে সকলকে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। লক্ষ্মীর ভান্ডারে সমস্ত মানুষকে, যে ব্যক্তি মাসে 5 লাখ টাকা ইনকাম করে তার বাড়ির মহিলারাও 500 টাকা পান, আবার যাদের নুন আনতে পান্তা ফুরায় তারাও 500 টাকা পান। এটা তো হওয়ার কোনো প্রয়োজন ছিল না। মানে অর্থনীতির দিক থেকে পিছনের মানুষগুলোকে সামনে নিয়ে আসার কথা যদি বলা হয়, তাহলে এটা করার দরকার ছিল না। যে সমস্ত মানুষগুলো মাসে 2 লাখ, 4 লাখ, 6 লাখ, 8 লাখ, 20 লাখ টাকা কামায়, তাদেরকে 500 টাকা করে দেওয়া, এটা তো কোনো মানে হয় না। কিন্তু তাও রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস কেন দেওয়ার কথা ঘোষণা করেছেন? কারণ ভোট। সকলকে কিন্তু ভোটারের চোখে দেখা হয়েছে, সেই কারণেই এই ধরনের প্রকল্প। আর এই ধরনের প্রকল্প করতে গিয়ে রাজ্যের কোষাগারে টান পড়ছে। মুখ্যমন্ত্রী সামাল দিতে না পারার জন্য প্রাপ্য ডিএ পর্যন্ত দিতে পারেন না। ডিএ বন্ধ করার জন্য বা ডিএ পিছিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচা করা যায়, অথচ ওই টাকা দিয়ে কিন্তু ডিএ মিটিয়ে দেওয়া যেত কিছু শতাংশ, সেটা কিন্তু রাজ্য সরকার সেই পথে হাঁটে না। যাই হোক, আপনাদের জানালাম যে আপনারা হয়তো খবর পেয়েছেন 1 টাকা করে পেট্রোলের দাম বৃদ্ধি করে দেওয়া হয়েছে। কোন টাকা আপনারা জানেন? এই রাজ্য সরকার পেট্রোল বাবদ 1 টাকা দাম কমিয়েছিল। রাজ্য সরকার যে ভ্যাট নেয় সেই ভ্যাটের দাম 1 টাকা কমিয়েছিল। আপনারা এটাও জানেন যে বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, গুজরাট, উত্তরপ্রদেশ, সেই সমস্ত রাজ্যে কিন্তু তারা প্রায় কোথাও 10 টাকা, কোথাও 15 টাকা, কোথাও 20 টাকা করে সরকার নিজেরা কম ভ্যাট নেন। এবং সেই কারণে গুজরাটের তেলের দাম যেখানে 94 টাকা, সেখানে পশ্চিমবঙ্গে 1 লিটার তেলের দাম 110 টাকার কাছাকাছি। এবং এই যে 1 টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড় দিয়েছিলেন, মাত্র 1 টাকা, সেটাও আবার ঘটা করে ঘোষণা করা হয়েছিল যে এবার থেকে আমরা 1 টাকা কম নেবো, সেই টাকাটাও কিন্তু বৃদ্ধি করে দেওয়া হলো। অথচ কি মুখ্যমন্ত্রী বা তৃণমূলের কোনো প্রশাসনিক নেতা আপনাদের সামনে এসে বললেন যে 1 টাকা দাম বৃদ্ধি করা হলো? সেটা একটা সংবাদের ছোট্ট করে ছাপা হলো, কিংবা এরকম আমাদের মতো ইউটিউবারদের কাছ থেকে ইনফরমেশন গুলো আপনারা পাচ্ছেন। কিন্তু দাম কমানোর সময় এই রাজ্য প্রশাসন একেবারেই প্রথমে এসে সবার সামনে, সাংবাদিকদের সামনে বলবে এই যে 1 টাকা করে দাম কমিয়ে দিলাম। আর বৃদ্ধির সময় তখন আড়াল থেকে, তখন মেঘনাদ বধ কাব্য হয়ে যাবে, তখন আর কেউ জানতে পারবেন না। যে রাজ্য সরকার বারবার কেন্দ্রের দিকে তোপ দাগেন যে জিনিসপত্রের দাম বৃদ্ধি হচ্ছে, মারাত্মক সমস্ত আহ, মারাত্মক সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস দাম বৃদ্ধি হয়ে যাচ্ছে, সেই দাম বৃদ্ধি কমানোর জন্য সব থেকে আগে যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে পেট্রোল ডিজেলের মূল্য হ্রাস করা। এবং
আন্তর্জাতিক বাজারে তেলের দাম না বাড়লেও তৃণমূল কংগ্রেসের রাজ্য পশ্চিমবাংলা 1 টাকা করে বাড়িয়ে দিল। এর উত্তর আপনারাই দিন, এবং যারা বিশেষ করে আমাদের দর্শক বন্ধুদের অনেকেই দেখি যে অনেকেই প্রশ্ন করেন মোদির আমলে জিনিসের দাম বৃদ্ধি হয়ে গেছে বলে এরকম বিভিন্ন খোঁচা দেন। আপনাদের খোঁচা দেওয়াকে আমি কোনো বক্তব্য রাখছি না, কিন্তু আপনারা কি প্রশ্ন তুলবেন আপনাদের রাজ্যে এই যে আমাদের দিদির সরকার তারা যে 1 টাকা করে বাড়িয়ে দিল, আপনারা কি এবার প্রশ্ন তুলতে পারবেন যে তার জন্য আপনার প্রত্যেকটি জিনিসের দাম বৃদ্ধি হবে? এই জন্য কি আপনি রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলবেন? যাই হোক, এই গেল প্রথম। আরো আজকে দুটো ঘটনা আপনাদের সামনে বলবো। একটা ঘটনা হচ্ছে গতদিনের লোকসভায় একটা ঘটনা ঘটেছে, আপনাদের দেখাতে চাইবো। শ্রীমান রাহুল গান্ধী, যিনি এই মুহূর্তে আমাদের বিরোধী দলনেতা, হঠাৎ করে গতদিনে লোকসভায় দাঁড়িয়ে তিনি একটা অদ্ভুত প্রশ্ন করলেন, এবং এতদিন পর্যন্ত তার আক্রমণের মুখ হতো বিরোধীরা, নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহ, এদের দিকেই মোটামুটি, কিংবা হিন্দুদেরও আবার আক্রমণ করে কংগ্রেস। এটা আবার নতুন ট্রেন্ড, একেবারেই ওপেনলি হিন্দুদের আক্রমণ করতে শুরু করে দিয়েছে। যেটা এতদিন পর্যন্ত হিডেন এজেন্ডা ছিল সেটা এখন সামনে এসে গেছে। একেবারে খুল্লা ওপেনলি হিন্দুদের বিরোধিতা করতে শুরু করে দিয়েছে কংগ্রেস। ভালোই হলো, আপনারা যারা ভোটার রয়েছেন সকলেই জেনে যান যে কংগ্রেসের পরিকল্পনা কি, আগামী দিনে কোন দিকে এরা দেশকে নিয়ে যেতে চাইছে সেটা আপনারা ভালো করে জেনে গেলেন, এই মুখোশটা খুলে গেল। তবে রাহুল গান্ধী কিন্তু এবার ওই স্পিকারকেও ছাড়ছেন না। স্পিকারের পদে যিনি বসে থাকেন তিনি নিরপেক্ষ হন, তিনি কোনো দলের হয়ে কথা বলেন না, কিন্তু রাহুল গান্ধী তিনি নতুন বিরোধী দলনেতা হয়ে এখন বিরাট অ্যাগ্রেসিভনেস তার মধ্যে চলে এসেছে। স্পিকারকেও মারাত্মক একবারে আঙুল তুলে কথা বলছেন। কি বলছেন তিনি স্পিকারের উদ্দেশ্যে বলছেন যে, স্পিকার মহোদয়, আপনি যখন নরেন্দ্র মোদীর সঙ্গে হাত মেলান তখন আপনার মাথা একেবারে হাত মেলানোর সময় মাথা নিচু হয়ে যায়, আর যখন আপনি আমার সঙ্গে হাত মেলান তখন আপনি সোজা দাঁড়িয়ে আমার সঙ্গে হাত মেলান। এটা কেন হবে? আপনি নরেন্দ্র মোদীর সঙ্গে হাত মেলানোর জন্য যদি আপনার মাথা নিচু হয়, তাহলে আমার সঙ্গেও যখন আপনি হাত মেলান তখন আপনার মাথা নিচু হওয়া উচিত। একেবারে অদ্ভুত একটা প্রশ্ন করলেন রাহুল গান্ধী, এবং সত্যি এটা হয়। রাহুল গান্ধী যে বক্তব্যটা বলেছেন এটা কিন্তু সত্যি। ওম বিড়লা যখন নরেন্দ্র মোদীর সঙ্গে হাত মেলান তখন মাথা নিচু করেন, আর রাহুল গান্ধীর সঙ্গে যখন হাত মেলান তখন একেবারেই সমান সমান দাঁড়িয়ে কিন্তু হাত মেলান। এই প্রশ্নটা রাহুল গান্ধী করেছিলেন। কতটা ফ্রাস্ট্রেশন থাকলে একজন ব্যক্তি এই প্রশ্ন করতে পারে, এবং এর উত্তরে ওম বিড়লা যা বললেন সেটা একেবারে মুখ তোর জবাব। কি বললেন ওম বিড়লা সেটা শুনুন, যারা বুঝতে পারবেন না বক্তব্যটা শোনার পর আমি বুঝিয়ে বলবো। শুনুন কি ঘটেছিল। When Modi ji went and shook your hand, and I went and shook your hand, I noticed something. When I shook your hand, you stood straight like this and shook my hand. And when Modi ji shook your hand, you bowed down and shook his hand. ये आसन के सामने आरोप है, ये चेयर के सामने आरोप कर रहे हैं मनोज। Now with all respect, sir. Such a... प्लीज बैठिए। नो प्लीज बैठिए प्लीज। प्लीज बैठिए, प्लीज बैठिए। एक मिनट प्लीज। ओके प्लीज। नो, माननीय प्रतिपक्ष के नेता, एक मिनट प्लीज। माननीय प्लीज। नो, प्रतिपक्ष के माननीय नेता, माननीय प्रधानमंत्री सदन के नेता हैं, और मुझे मेरी संस्कृति संस्कार ये कहते हैं, व्यक्तिगत जीवन में भी, सार्वजनिक जीवन में भी, और इस आसन पर भी, जो हमसे बड़े हैं उनको झुककर नमस्कार करो। मुझे यही सिखाया है, और बराबर वालों से बराबर का व्यवहार करो। শুনলেন বন্ধুরা, এই বক্তব্য রাহুল গান্ধী বললেন যে যখন আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলান তখন আপনি মাথা নিচু করেন, যখন আমার সঙ্গে হাত মেলান তখন মাথা তো নিচু করেন না। তার উত্তরে ওম বিড়লা কি বললেন শুনতে পেয়েছেন তো? আশা করি সবাই হিন্দি বোঝেন, যারা বোঝেন না তাদের জন্য বলে দিচ্ছি। ওম বিড়লা বললেন বিরোধী দলনেতাকে যে দেখুন, আমার সংস্কৃতি এটাই আমাকে শেখায় যে যখন কোনো আমার থেকে বয়সে বড়, সম্মানে বড় কারোর সঙ্গে আমি হাত মেলাবো তখন আমার মাথা নিচুই থাকবে, এবং যখন আমার থেকে বয়সে ছোট বা আমার সমবয়সী কারোর সঙ্গে আমি হাত মেলাবো তখন আমি সোজাই দাঁড়িয়ে থাকবো। এটাই আমার সংস্কৃতি আমাকে শিখিয়েছে। কাজেই রাহুল গান্ধী যেটা বলার চেষ্টা করেছিলেন যে সরকারে আছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হাত মেলানোর সময় তিনি মাথা নিচু করেন আর আমার সঙ্গে হাত মেলানোর সময় তিনি সোজা হয়ে দাঁড়িয়ে থাকেন, সেটা কার্যত তার একটা পক্ষপাতমূলক আচরণ বলে যে বলার চেষ্টা করেছিলেন রাহুল গান্ধী, সেটা সোপাটে উড়িয়ে দিলেন। এবং তিনি বললেন যে যারা বড় তাদের সঙ্গে কথা বলতে গেলে
এটাই আমাকে শেখানো হয়, এটাই আমরা শিখে এসেছি, তাদের সামনে মাথা নিচু করতে হয়। এবং যারা সমবয়সী, সেটা বিজেপি, সিপিএম, কংগ্রেস যে কোনো দলের হতে পারে, তাদের সঙ্গে কিন্তু একেবারে চোখে চোখে তাকিয়ে কিন্তু সেই হাত মেলানো বলুন, প্রণাম করা বলুন, সেই কাজটা করতে হয়। যাই হোক, এই বক্তব্য তিনি ক্লারিফিকেশন দিলেন, কিন্তু আপনারা কি বুঝলেন এই রাহুল গান্ধীর তার অ্যাগ্রেসিভনেস, কতটা তিনি অসংবেদনশীল হয়ে গিয়েছেন? যে একজন স্পিকার, তিনি সমবয়সী, স্পিকারের বয়স কিন্তু সম্ভবত রাহুল গান্ধীর থেকেও বেশি। তাই স্পিকার যখন রাহুল গান্ধীর সঙ্গে হাত মেলাচ্ছেন, যখন সমানে সমানে তার দিকে তাকিয়ে হাত মেলাচ্ছেন, এতে রাহুল গান্ধীর আপত্তি? এ তো অদ্ভুত ব্যাপার। যাই হোক, আপনাদের শোনাতে চাইবো যে রাহুল গান্ধী এত নীতি শিক্ষার পাঠ দেওয়ার চেষ্টা করছেন, এমনকি লোকসভা স্পিকারকেও, তাদের দলের নেতৃত্বরা কি একই কাজ করছেন? আপনাদের দেখাতে চাইবো আরো একটি ভিডিও, মল্লিকার্জুন খাড়গের একটি ভিডিও দেখাবো, যেটা গত দিনে হাস্যরসের সৃষ্টি করেছে গত লোকসভায়। কি হয়েছে না, মল্লিকার্জুন খাড়গে চাটুকারিতা করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছেন যে কংগ্রেস নেতারাও তার বক্তব্য শুনে হেসে ফেলেছেন। কি না, মল্লিকার্জুন খাড়গে সংসদে দাঁড়িয়ে বলছেন, পাশে বসেছিলেন সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে বলছেন যে আমাকে তৈরি করেছে যিনি, তিনি হচ্ছেন এই যে পাশে যিনি বসে রয়েছে, সোনিয়া গান্ধীর দিকে হাত দেখিয়ে বলছেন, ইনি আমাকে তৈরি করেছে। আমাকে জয়রাম রমেশও তৈরি করেনি, আমাকে বিজেপির কোনো নেতাও তৈরি করেনি, আমাকে যে তৈরি করেছে সে হচ্ছে এই পাশে যে বসে রয়েছে। আর এই বক্তব্য শোনার পর কার্যত পিছনে যারা কংগ্রেসের নেতৃত্ব বসে রয়েছেন, আপনারা একটু ভিডিওটা ভালো করে দেখবেন, তারা পর্যন্ত হেসে ফেলেছেন এবং তারা পর্যন্ত এটাকে নিয়ে মকারি করছেন। পিছনে বসে রয়েছিলেন জয়রাম রমেশ এবং দিগ্বিজয় সিং। এই বক্তব্য শোনার পর জয়রাম রমেশ দিগ্বিজয় সিং এর কাছে একেবারে ঠেলে কিছু একটা হেসে বলার চেষ্টা করলেন যে এটা কি বলছে। আপনারা পেছনের দিকটা একটু খেয়াল করবেন, সেকেন্ড বেঞ্চটা একটু দেখবেন, যখন এই বক্তব্য খাড়গে বলছেন তখন দিগ্বিজয় সিংকে খোঁচা দিয়ে जयराम रमेश की बोलছেন, দেখুন। मेरे को बनाने वाले यहाँ बैठे हैं, श्रीमती सोनिया गांधी जी। ना रमेश बना सकता है, ना आप बना सकते हैं, ना रमेश बना सकता है, ना आप बना सकते हैं। मेरे দেখলেন বন্ধুরা, এটা হলো চাটুকারিতা। মল্লিকার্জুন খাড়গে তিনি যথেষ্টই বয়স্ক একজন ব্যক্তি, তিনি বলছেন তাকে নাকি তৈরি করেছে সোনিয়া গান্ধী। যদি আমাদের কেউ তৈরি করে থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের বাবা মা, আমাদের আবার তৈরি করেছে কি? এ তো মানে অদ্ভুত কথা বলেন। এবং চাটুকারিতা করতে করতে, আর দেখুন কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এমন একটা দল, আপনারা যদি এই দলটা করেন আপনাদের চাটুকারিতা করতেই হবে। কেন বলুন তো? তার কারণ সমস্ত ক্ষমতা তো একটা পরিবারের হাতে। এই রাজ্যে যেমন সমস্ত ক্ষমতা বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি পরিবারের হাতে, তেমনি আবার কেন্দ্রে এই ক্ষমতা হাতে রয়েছে কিন্তু গান্ধী পরিবারের হাতে। কাজে আপনি যদি গান্ধী পরিবারকে তুষ্ট করতে না পারেন তাহলে আপনি পদও পাবেন না, ভাতাও পাবেন না। সেই কারণেই দেখবেন তাবেদারিত্ব কিন্তু বিজেপিতে নেই, বা আমি বলবো কম। কিন্তু তাবেদারিত্ব কাকে বলে সেটা আপনারা দেখবেন যে তৃণমূলে যেমন তাবেদারিত্ব আছে এবং ঠিক একইভাবে কংগ্রেসে সেই তাবেদারিত্ব রয়েছে। এবং দেখবেন সিপিএমেও কিন্তু এরকম তাবেদারিত্ব নেই, তার কারণ সেটা কোনো পরিবারের নয়। সিপিএম যেমন কোনো পরিবারের নয়, বিজেপিও তেমনি কোনো পরিবারের নয়, এরা রেজিমেন্টেড পার্টি। কিন্তু এই কংগ্রেস বলুন, তৃণমূল কংগ্রেস বলুন, কিংবা আম আদমি পার্টি বলুন, এরা তো একটা সংসার চালায়, একটা পরিবার চালায়। এদের একটু বশ্যতা বেশি করে স্বীকার করতে হয়, মাথাটা সবসময় পায়ের কাছে নিয়ে মানে ঘুরঘুর করতে হয়। আপনি যদি মাথাটা নিচু না করেন তাহলে কোনোভাবেই আপনি পদও পাবেন না, ভাতাও পাবেন না, কোনো কিছুই পাবেন না। এই দেখলেন না, অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবঙ্গে থাকে বলেন পশ্চিমবঙ্গের ঘটনাগুলোকে নিয়ে বিরোধিতা করেন, এবং কেন কংগ্রেসের বক্তব্য শোনেনি বলে তাকে কার্যত পাত্তাই দিল না। এতবারের 25 বছরের সাংসদ, তাকে পাত্তাই দিচ্ছে না কংগ্রেস। এই হচ্ছে কংগ্রেসের হাল। কি বলবেন বন্ধুরা? পুরো বক্তব্য আপনাদের বললাম। এবং সর্বশেষ আরো একটা ইন্টারেস্টিং খবর দেখি আপনাদের কাছে শেষ করব। আপনারা অনেকেই হয়তো জেনে গিয়েছেন বা জানি না কতজন জানেন, কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং। তৃণমূলের রাজ্যসভার এমপি সাকেত গোখেল, তাকে কোর্টের তরফ থেকে 50 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তার কারণ কেন্দ্রীয় মন্ত্রী এবং তার স্ত্রীর নামে মিথ্যে কথা বলে তিনি মানহানি করেছেন, এটা প্রমাণিত হয়েছে এবং তার জন্য তাকে 50 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। কিছুটা আপনাদের বলি। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং তার স্ত্রী তথা প্রাক্তন কূটনৈতিক লক্ষ্মী পুরীর বিরুদ্ধে সমাজ মাধ্যমে অবমাননাকর মন্তব্যের অভিযোগে তৃণমূল সাংসদ সাকেত গোখেলকে 50 লক্ষ টাকা জরিমানা করল দিল্লি হাইকোর্ট। 2021 সালের লক্ষ্মীর দায়ের করা মানহানি মামলায় সোমবার এই রায় দিয়েছে বিচারপতি অনুপ জয়রাম ব্রাহ্মণীর বেঞ্চ। সেই সঙ্গে সাকেতকে ক্ষমা প্রার্থনা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি ব্রাহ্মণী। ভাবুন,
এই যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে আমরাও কিন্তু ধরতে পারি তারা মিথ্যে কথা বলেন। এই কুণাল ঘোষের কথা তো ছেড়েই দেন, এইভাবে যদি দেখুন মানহানির মামলা করা যায় 50 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, 1 লক্ষ 2 লক্ষ নয়, 50 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, ক্ষমা প্রার্থনা করতে বলা হয়েছে সমাজ মাধ্যমে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এমপি, তারা মিথ্যে কথা বলছেন, একেবারে মানে মেলাইন করার চেষ্টা করছেন এবং দেখুন সেটা প্রমাণিত পর্যন্ত হয়েছে, 50 লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের মুখ, তৃণমূল কংগ্রেসের মানে কেন্দ্রের প্রতিনিধি এরা। কি বলবেন বন্ধুরা? অনেকগুলো খবর আপনাদের সামনে দেখালাম, আপনাদের মন্তব্য লিখে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম।